আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় দ্য গ্রামার অফ দ্য ফ্রেজেস, দ্য ফর্মস অ্যান্ড দ্য ফাংশনস অফ দ্য ফ্রেজেস, অর্থাৎ ইংরেজি ভাষায় ফ্রেজের ব্যবহার এবং তার ফাংশনগুলো আমরা দেখব। বিশেষ করে কিভাবে ফ্রেজ গঠন করা হয় এবং ফ্রেজের ভূমিকা কী, ফ্রেজ শিখলে আমরা কি ভাষার ব্যবহারটা কত সুনিপুণ এবং সুচারুভাবে করতে পারবো, সেটা আমাদের আজকে আলোচ্য বিষয়। তো শুরুতেই আমি একটা গ্রাফ দেখিয়েছি। এখানে লেখা আছে যে ভার্ব ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ অ্যান্ড প্রিপোজিশনাল ফ্রেজ। তো আসলে ফর্মালি আমরা ফ্রেজকে এই 5টা টাইপসেই বিভক্ত করে থাকি। তো এই 5টা টাইপসের মধ্যেই সাধারণত ফ্রেজ গঠন হয়। এছাড়া আরও বিভিন্ন গ্রামারিয়ান আরও ফ্রেজ সম্পর্কে কথা বলেছেন, কিন্তু আমি সেগুলোতে যাচ্ছি না, কারণ এই 5টা ফ্রেজই মূলত আমরা ইংরেজি ভাষায় পেয়ে থাকি। এবং যদি কেউ এই 5টা ফ্রেজ গঠন করতে পারে এবং এগুলোর ফাংশন সম্পর্কে জানতে পারে, তাহলে আমি আশাবাদী যে সে যে কোনো বাক্য অ্যানালাইসিস করতে পারবে, যে কোনো বাক্য বিশ্লেষণ করতে পারবে, সেই বাক্যটাকে ছোট করতে পারবে, বড় করতে পারবে, বাক্যটার অভ্যন্তরীণ বিশ্লেষণ করা তার জন্য অনেক সহজ হবে। অর্থাৎ আমাদের প্রবলেম হচ্ছে আমরা ইংরেজিতে লেখা কোনো পত্রপত্রিকা পড়ে বুঝতে পারি না যে আসলে ওখানে কী ধরনের ফ্রেজ ব্যবহার করা হয়েছে বা ওখানে কী ধরনের সাবঅর্ডিনেট ক্লোজ ব্যবহার করা হয়েছে। তো আমাদের এই যে জটিলতা বা আমাদের ভেতরে যে ইংরেজি বাক্য দেখে যে আমরা ভয় পাই, অর্থাৎ আমরা বড় বড় বাক্য যখন দেখি তখন আমরা মনে করি যে বাক্যগুলো মনে হয় খুবই জটিল এবং খুবই কমপ্লেক্স সেন্টেন্স এখানে ব্যবহার করা হয়েছে। মূলত ওই বাক্যগুলো যতটা কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার না করা হয় তার থেকে বেশি ওখানে কমপ্লেক্স ফ্রেজ ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে যে 5 প্রকার ফ্রেজ আপনি দেখছেন, ভার্ব ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, এই 5টা ফ্রেজকেই মূলত ওখানে খুবই কম্প্রিহেন্সিভভাবে ব্যবহার করা হয়, অনেক সম্প্রসারিতভাবে ব্যবহার করা হয়, যার কারণে আমরা এটা শনাক্ত করতে ব্যর্থ হই। তো আমি ধারাবাহিকভাবে চেষ্টা করব এই 5টা ফ্রেজ সম্পর্কে খুবই চমৎকার এবং খুবই নির্ভরযোগ্য সোর্স থেকে প্র্যাকটিক্যালি আপনাদের দেখানো যে কিভাবে ফ্রেজ বাক্য গঠনে সহায়তা করে। এবং আপনি যদি ফ্রেজ গঠন করতে পারেন তাহলে আপনি খুবই সুন্দর চমৎকার বাক্য গঠন করতে পারবেন। অর্থাৎ আমরা যখন পার্টস অফ স্পিচ শিখেছি তখন আমরা বিচ্ছিন্নভাবে পার্টস অফ স্পিচ আমরা শিখেছি যে নাউন শিখলাম, নাউন কীভাবে সিঙ্গুলার করতে হয়, প্লুরাল করতে হয়, নাউনের আরও যে ব্যবহারগুলো আমরা দেখেছি, যে ডেফিনেশনগুলো বিশেষ করে এগুলো আমরা দেখেছি। কিন্তু আসলে এগুলো খুব বেশি আমাদের কাজে আসে না, কারণ আমরা যখন বাক্য গঠন করি তখন আসলে নাউনের নাউন চেনাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু চেনার পরে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নাউনটাকে ব্যবহার করা, অর্থাৎ নাউনের ফাংশন। আমরা পার্টস অফ স্পিচের মাধ্যমে নাউনের ফর্মস সম্পর্কে আমরা অবগত হয়েছি, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি ফর্মস অর্থাৎ আপনি নাউনকে শনাক্ত করতে না পারেন তাহলে তো ওটা আপনি ব্যবহার করতে পারবেন না। সো ওই নাউন শনাক্ত করার যে প্রক্রিয়া সেটা তো আমাদের জানা আছে, আমরা ছোটোবেলা থেকেই বিভিন্ন গ্রামার বইগুলো থেকে আমরা সেগুলো শিখেছি। তো এখন আমরা যেটা জানবো তা হলো যে ওই ফর্মটার কী ফাংশন হিসেবে কাজ করে, অর্থাৎ ফর্মের পরে আমাদের জানতে হবে ফাংশন। কারণ ইংরেজি ভাষায় কোনো সিঙ্গেল পার্টস অফ স্পিচ একা একা ব্যবহার করা হয় না। প্রতিটা সিঙ্গেল পার্টস অফ স্পিচকে আমরা হয় প্লুরাল করি, অথবা সেটাকে আমরা তার আগে পরে অনেকগুলো শব্দ ব্যবহার করে সেটাকে আমরা সম্প্রসারণ করি, সেটা দিয়ে একটা শব্দগুচ্ছ তৈরি করে তারপর আমাদের মনের ভাব আমরা প্রকাশ করি। অর্থাৎ এটা যেহেতু আমাদের নিজস্ব ভাষা নয়, এটা একটা বিদেশি ভাষা, অতএব বিদেশি ভাষা হওয়ার কারণে আমরা তো যখন গ্রামার শিখি আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে রাইটার্স তাদের বই থেকে আমরা শিখি। তো সেখানে আসলে ওইভাবে এমফেসাইজ করা হয় না যে ভাষা শেখার যে প্রকৃত যে পদ্ধতিগুলো সেগুলো ওভাবে আসলে দেখানো হয় না। তো আমি চেষ্টা করব যারা ইংরেজি দেশের মানুষ তারা কিভাবে তাদের ভাষাটা শেখে সেটা দেখানোর চেষ্টা করব। অর্থাৎ তাদের টেক্সট বইগুলো থেকে আমি বিভিন্ন রিসোর্সগুলো সংগ্রহ করে আপনাদেরকে দেখাবো যে দেখুন আপনি যদি এভাবে শেখেন তাহলে আপনার শেখাটা অনেক বেশি লং লাস্টিং হবে এবং অনেক সায়েন্টিফিক হবে।
আর আপনি ওইভাবে বিচ্ছিন্নভাবে শিখলে আপনি মানে পড়বেন, কিন্তু আপনি আসলে অ্যাপ্লিকেশনটা বুঝতে না পারলে আপনার মানে ভাষার অভ্যন্তরীণ বিশ্লেষণ যদি আপনি বুঝতে না পারেন, যেটাকে আমরা মরফোলজি বলি, অভ্যন্তরীণ বা বাহ্যিক বিশ্লেষণ, এই দুটোর মানে সমন্বয় যখন আপনার ভেতরে ঘটবে, তখনই কেবলমাত্র আপনি মানে ভাষার সচেতনভাবে ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, যেহেতু আমরা ছোটোবেলা থেকে ইংরেজি ভাষা শিখতে পারিনি, আমরা এখন বড় হয়েছি, এখন আমাদের এই ভাষাটা শিখতে হবে। সো এখন আমরা চাইলে ওইভাবে মানে কি বলবো যে ছোটো বাচ্চাদের মতো আমাদের শেখা এখন পসিবল না, যার কারণে যারা গ্রামারিয়ান তারা এগুলো রিসার্চ করে দেখেছেন যে আসলে ভাষাটা কিভাবে কাজ করে। তো আমরা যদি এই ফাংশনগুলো জানি, আমরা ফ্রেজ গঠন করতে শিখি, তাহলে আমি বিশ্বাস করি যে আপনার ভাষার দখল বহুগুণে বেড়ে যাবে এবং আপনি যতটুকু জানেন সেটাও আপনি আরও ফ্রুটফুলভাবে ব্যবহার করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। তো এখানে আসলে আমি প্রথমে দেখিয়েছি যে ভার্ব ফ্রেজ বাক্যে ভার্ব হিসেবে কাজ করে, নাউন ফ্রেজ বাক্যের সাবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, অ্যাডভার্বিয়ালস হতে পারে, তারপর অবজেক্ট হতে পারে। অর্থাৎ নাউন ফ্রেজের বিভিন্ন ফাংশন এখানে দেখানো হয়েছে। তারপর আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ দেখিয়েছি। অ্যাডজেক্টিভ ফ্রেজ শুধুমাত্র কমপ্লিমেন্ট হিসেবেই কাজ করে। আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটা সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, এটা একটাই ফাংশন। প্রিপোজিশনাল ফ্রেজ কমপ্লিমেন্টও হতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ সাবজেক্ট হতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্বিয়ালসও হতে পারে। প্রিপোজিশনাল ফ্রেজের বহুমুখী ব্যবহার রয়েছে। আমরা প্রত্যেকটা ফ্রেজ যখন সেগমেন্ট করব, প্রত্যেকটা ফ্রেজের স্ট্রাকচার যখন আলোচনা করব, তখন আমরা সেগুলো আরও বিস্তারিত আপনাদেরকে শেখাবো এবং প্র্যাকটিক্যালি বিভিন্ন পত্রপত্রিকা, বিদেশি বিভিন্ন মানে রাইটিংস থেকে, বিভিন্ন গবেষণামূলক পত্রিকা থেকে আমি সরাসরি বাক্য নিয়ে আসব এবং সেখানে দেখাবো যে কিভাবে তারা বাক্য গঠন করেছে এবং সেখানে ফ্রেজের অ্যাপ্লিকেশনটা কী। তো চলুন, আজ আমরা এখানে কিছু বাক্য লিখেছি আমি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি থেকে। তো এই বাক্যগুলো আমরা একটু অ্যানালাইজ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কীভাবে কাজ করছে। যেমন প্রথম যে বাক্যটা, দ্য শিপ মে হ্যাভ বিন বিং সাং, এখানে দ্য শিপ হলো সাবজেক্ট, মে হ্যাভ বিন বিং সাং এইটুকু হলো ভার্ব ফ্রেজ। তো এই ভার্ব ফ্রেজটা আমি একটু বড় করে লিখেছি, কারণ আপনারা যেন ভার্ব ফ্রেজের বিষয়টা বুঝতে পারেন। আসলে একটা ভার্ব ফ্রেজ হচ্ছে যে কনসিস্ট অফ এ মেইন ভার্ব হুইচ আইদার স্ট্যান্ডস অ্যালোন অ্যাজ দ্য ইন্টায়ার ভার্ব ফ্রেজ। মানে এটা একটা মেইন ভার্ব দিয়ে গঠিত হবে এবং মেইন ভার্বের আগে মানে সর্বোচ্চ 4টা অক্সিলারি ভার্ব থাকতে পারে। মানে 4টার বেশি অক্সিলারি ভার্ব মেইন ভার্বের আগে কখনোই থাকবে না। তো এভাবেই মূলত আমাদের ভার্ব ফ্রেজটা গঠিত হয়। তার মানে হচ্ছে যে ভার্ব ফ্রেজ কনসিস্ট অফ এ মেইন ভার্ব হুইচ আইদার স্ট্যান্ডস অ্যালোন, মানে অর্থাৎ ভার্ব ফ্রেজটা গঠিত হতে পারে শুধুমাত্র একটা মেইন ভার্ব দিয়ে, অথবা প্রিসিডেড বাই আপ টু 4 ভার্বস ইজ অ্যান অক্সিলারি ফাংশন, অথবা এই মেইন ভার্বের আগে সর্বোচ্চ 4টা অক্সিলারি ভার্ব নিয়ে এই ভার্ব ফ্রেজটা গঠিত হতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মেইন একটা মডেল অক্সিলারি, হ্যাভ বিন প্রাইমারি অক্সিলারি, বিং এটাও প্রাইমারি অক্সিলারি। তো এভাবে প্রথম যে অক্সিলারি ভার্বটা ব্যবহার করা হয়েছে মেইন, এটাকে আবার গ্রামারের ভাষায় অপারেটর বলে, আর পরবর্তী যে 3টা অক্সিলারি ভার্ব আসে এগুলোকে অক্সিলারি ভার্বই বলা হয়। তো যা হোক, তো আমরা সবগুলোকে যদি অক্সিলারিই বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফ্রেজটা এখানে একটা অর্ডার মেইনটেইন করে ব্যবহার করা হয়েছে, যে মেইন, হ্যাভ, বিন, বিং। তো এই যে অর্ডারটা যে প্রথমে আমরা ব্যবহার করেছি মডেল, এরপর প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ ভার্ব, এরপর বিন, এটা হ্যাভ ভার্বের পরে তো আমরা জানি ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তাই বিন। আর বিন এর পরে যদি আবার আরেকটা বি ভার্ব আসে, সেটার এটা কন্টিনিউয়াস ফর্ম এসেছে, এটা প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, তারপর প্রেজেন্ট পার্টিসিপল, এরপর আবার সাং, এটাও পাস্ট পার্টিসিপল। তো এই যে আপনার ভার্বের যে মানে একাধিক ফর্ম আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কিভাবে এগুলো মিলে বাক্য গঠন হয়, মডাল ভার্বের অ্যাপ্লিকেশনটা কী, মডাল ভার্ব প্লাস মেইন ভার্ব কীভাবে কাজ করে, প্রত্যেকটা মডাল ভার্বের আবার বিভিন্ন ধরনের
মানে মিনিং আছে, এগুলো বিভিন্ন বক্তা বা লেখকের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। সাধারণত আমরা মডাল ভার্বগুলো বক্তা বা লেখকের দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে ব্যবহার করি, আর প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো আমরা টেন্স গঠনে ব্যবহার করি। তো এখানে মোটামুটি টেন্স, তারপর হচ্ছে মডেল অক্সিলারি ভার্বের ব্যবহার, তারপর ভয়েসের কিছু ব্যবহার আছে, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এই বিষয় নিয়ে মূলত ভার্ব ফ্রেজ আলোচনা করে। তার মানে ভার্ব ফ্রেজের আলোচ্য বিষয় যদি আমরা সংক্ষেপে বলি তাহলে আমরা বলতে পারি যে ভার্ব ফ্রেজের আলোচ্য বিষয় মূলত টেন্সেস, অর্থাৎ ভার্বের বিভিন্ন ইনফ্লেকশন। মেইন ভার্ব ইনফ্লেকশন হতে পারে যে বেস ফর্ম, এস ফর্ম, তারপর হচ্ছে ইং ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ভার্বের যে বেসিক 5টা ফর্ম আছে যেটা আমি ইতিপূর্বে ক্লাসে দেখিয়েছি। তো এই 5টা ফর্ম নিয়ে মূলত হচ্ছে ভার্বের ইনফ্লেকশনটা হয়। তারপরে ভার্বের সিঙ্গুলারিটি, প্লুরালিটি আছে, সেটাও আমরা জানি যে যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্ব ব্যবহার করি সেখানে কিন্তু ভার্ব সাবজেক্টের সাথে অ্যাগ্রি হয়, অর্থাৎ এই যে ভার্বের সাবজেক্টের সাথে অ্যাগ্রি হওয়ার যে প্রক্রিয়া, সাবজেক্ট টু ভার্ব অ্যাগ্রিমেন্ট, এটাও আমরা বলতে পারি ভার্ব ফ্রেজের আলোচ্য বিষয়। তারপর টেন্সে আমরা কিভাবে ভার্বটাকে বিভিন্ন টেন্সে ব্যবহার করতে পারি, এটাও ভার্ব ফ্রেজের একটা আলোচ্য বিষয়। আর একটা বিষয় আছে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস, এটা ভার্বের একটা আলোচ্য বিষয়। তো আমরা এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব ধারাবাহিকভাবে প্রতিটি ক্লাসে। এখন আমরা আছি নাউন ফ্রেজে। দেখুন, নাউন ফ্রেজ খুবই পিকুলিয়ার এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্রেজ। এই ফ্রেজটা বাক্যের একটা মেইন ভার্বের সাবজেক্ট হতে পারে, এটা মেইন ভার্বের অবজেক্ট হতে পারে, অথবা এটা সাবজেক্টের কমপ্লিমেন্ট হতে পারে, এটা অবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে। মানে এর বহুমুখী ব্যবহার রয়েছে। নাউন ফ্রেজ অ্যাডভার্বিয়ালস হতে পারে। নাউন ফ্রেজ এই যে বহুমুখী ব্যবহার, এইগুলো হচ্ছে তার ফাংশন, অর্থাৎ সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়ালস, এগুলো হচ্ছে নাউন ফ্রেজের ফাংশন। আর ফর্মস হচ্ছে নাউন ফ্রেজ, এটা হচ্ছে তার ফর্মস বা স্ট্রাকচার। তো এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আমাদের জানতে হবে। শুধু নাউন জানলেই হবে না, নাউন ফ্রেজ গঠন করা শিখতে হবে। কারণ আমরা যখন বাক্যে একটা নাউনকে ব্যবহার করব তখন আমরা ওই বাক্যটা মানে একা একা ব্যবহার করতে পারি না, ওই পার্টস অফ স্পিচটাকে আমরা একা একা ব্যবহার করতে পারি না। ওই পার্টস অফ স্পিচের আগে পরে অনেকগুলো শব্দ যুক্ত করে আমরা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে থাকি, দিয়ে মানে ওইটাকে আরও বেশি সম্প্রসারণ করি। যেমন আমরা এখানে ব্যবহার করেছি, একটা বাক্য লিখেছি যে আই রিমেম্বার এ প্রিটি গার্ল উইথ রেড হেয়ার অ্যাট আওয়ার ক্যাম্পাস। এখানে লক্ষ্য করুন, যদি আমি বলতাম আই রিমেম্বার এ গার্ল, তবুও বাক্য হতো, বাক্য ভুল হতো না। সেটা একটা নাউন ফ্রেজ, অর্থাৎ একটা নাউন ফ্রেজ শুধুমাত্র একটা নাউন ফ্রেজ হতে পারে, আবার নাউনের আগে পরে অনেকগুলো শব্দ ব্যবহার করে নাউন ফ্রেজটাকে সম্প্রসারণ করা যায়। অর্থাৎ আমরা যখনই কোনো একটা নাউনকে বাক্যে ব্যবহার করব তখন সেটা নাউন ফ্রেজে রূপান্তরিত হবে। সেটা তখন শুধু সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসেবে, মানে যেটাকে আমরা ডিকশনারি থেকে আমরা যেটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এভাবে সেটা থাকবে না। আপনি সেটাকে সিঙ্গুলার ইউজ করলে তার আগে এগুলো ব্যবহার করতে হবে, অথবা দি ব্যবহার করতে হবে। আর যদি প্লুরাল ইউজ করেন তাহলে এগুলো প্রয়োজন নেই, জাস্ট প্লুরাল। যে আই রিমেম্বার এ গার্ল, বাক্যটা শুদ্ধ, যা আমি মনে করতে পারি একটা বালিকাকে। এখন সেই বালিকাটাকে আই রিমেম্বার এ প্রিটি গার্ল উইথ দ্য রেড হেয়ার অ্যাট আওয়ার ক্যাম্পাস, মানে ক্যাম্পাসের কোনো একটা বালিকা যেটার সাথে সে খুবই প্রিটি ছিল এবং তার রেড হেয়ার ছিল। এখানে তার সম্পর্কে আরও অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে। তো এইটাই হলো মানে নাউন ফ্রেজের গেমটা, যে আপনি যখন নাউন ফ্রেজটা শিখবেন তখন এইভাবে ছোটো ছোটো ফ্রেজগুলোকে, মানে ছোটো ছোটো নাউনগুলোকে আপনি অনেক সম্প্রসারণ করে আপনার মনে ভাব প্রকাশ করতে পারবেন। যেমন আপনি যদি বলেন, আমি বাংলাদেশ নিয়ে একটা বাক্য বলি যে বাংলাদেশ ইজ এ কান্ট্রি। এখানে সিম্পলি বলা হচ্ছে যে বাংলাদেশ ইজ এ কান্ট্রি। আবার যদি বলি বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, তাহলে এটা কিন্তু আরও বেশি সম্প্রসারণ হয়ে যাচ্ছে, তাই না? যে বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি। আবার বললাম বাংলাদেশ ইজ এ কান্ট্রি, বাংলাদেশ ইজ এ পপুলেটেড কান্ট্রি। তাহলে এখানে দেখুন বাংলাদেশের সম্পর্কে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছি যে বাংলাদেশ পপুলেটেড, রাইট? এই অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসে নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। তাও আবার বললাম যে বাংলাদেশ ইজ এ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, তারপরে ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এভাবে আরও একটু সম্প্রসারণ করলাম। তারপর বললাম যে বাংলাদেশ ইজ এ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য সাউথ এশিয়া। ইন দ্য সাউথ এশিয়া, যে প্রিপোজিশনাল ফ্রেজটা এখানে আসলো, এসে কী করলো, পুরো নাউন ফ্রেজটাকে আরও বেশি সম্প্রসারণ করে আরও বেশি অ্যাডিশনাল ইনফরমেশন দিল এই কান্ট্রি সম্পর্কে, যে আমাদের দেশটা কেমন, যে ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন সাউথ এশিয়া, মানে সাউথ এশিয়ার একটা অত্যন্ত জনবহুল একটা দেশ।
তো এইভাবে আপনি যখনই কোনো একটা বাক্য গঠন করতে যান আপনার উপযুক্ত শব্দ মনে আসে না এবং আপনি জানেন না কিভাবে এই ফ্রেজগুলো গঠন করতে হবে, যার কারণে আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন না। আপনি টেন্স জানেন, আপনি পার্টস অফ স্পিচ জানেন, আপনি অনেক কিছু জানেন, কিন্তু আপনি জানেন না কিভাবে এই ফ্রেজগুলোকে সম্প্রসারণ করতে হয়, যার কারণে আপনার ভেতর থেকে স্পন্টিনিউয়াসলি বাক্য গঠন করার যে মানে ব্যাপারটা সেটা কাজ করে না। তো আপনি যদি ফ্লুয়েন্ট হতে চান তাহলে আপনাকে এই ফ্রেজ গঠন করা শিখতে হবে। এগুলো কোনো জাদুমন্ত্র না, এগুলো খুবই সিস্টেমেটিক। এবং আপনি যদি আমার সাথে মানে প্রতিটি ক্লাসে আমি অনেক ড্রিল করাবো এবং অনেক প্র্যাকটিস করাবো। আপনি এই প্র্যাকটিস ক্লাসগুলোতে যদি আপনি আমার সাথে প্র্যাকটিস করেন, আশা করি আপনি নিজে নিজে মানে যখনই কোনো মানে হচ্ছে কোনো একটা টপিক নিয়ে আপনি আলোচনা করবেন সেগুলো আপনি ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি আলোচনা করি নাউন ফ্রেজ গঠন করা শেখাবো এবং সেগুলো আমি দেখাবো প্র্যাকটিক্যালি কীভাবে মানে হচ্ছে গঠন করতে হয়। এবং আমি শনাক্ত করতে দিব, একটা মানে প্যারাগ্রাফ দিব বা কোনো একটা নিউজ পেপার থেকে কোনো একটা রাইটিংস দিব, হ্যাঁ, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে তার নাউন ফ্রেজটা ব্যবহার করেছেন। তো যাই হোক, পরবর্তী বাক্যে যাচ্ছি। ডক্টরস ডোন্ট অলওয়েজ হ্যাভ গুড কমিউনিকেশন স্কিলস। এখানে ডক্টরস, এখানে দেখুন এটা কিন্তু একটা নাউন, এটা শুধু প্লুরাল ফর্ম ব্যবহার করা হয়েছে, এটা একটা নাউন ফ্রেজ। কারণ আমরা জানি যে নাউন ফ্রেজ হচ্ছে শুধুমাত্র নাউন ফ্রেজ হতে পারে, সেটা সিঙ্গুলার ফর্ম বা প্লুরাল ফর্মে থাকতে পারে। যদি প্লুরাল থাকে তাহলে সেখানে তো ডিটারমিনার্স ব্যবহার করার প্রয়োজন নেই, কিন্তু যদি সিঙ্গুলার থাকে তাহলে অবশ্যই অথবা অ্যান ইউজ করতে হবে বাধ্যতামূলক। ডোন্ট অলওয়েজ হ্যাভ, এটা ভার্ব ফ্রেজ, এখানে একটা অ্যাডভার্ব আছে। তো যাই হোক, ওটা আলোচ্য বিষয় না, আমাদের যেহেতু নাউন ফ্রেজ নিয়ে কথা বলছি। তো গুড কমিউনিকেশন স্কিলস, এখানে স্কিলস প্লুরাল, যার কারণে দেখুন গুড কমিউনিকেশন স্কিল, গুডটা অ্যাডজেক্টিভ, কমিউনিকেশন এটা নাউন, স্কিলসটা নাউন। হ্যাঁ, একটা নাউন অন্য একটা নাউনের পূর্বে বসে নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, অর্থাৎ ওই নাউন সম্পর্কে অ্যাডিশনাল তথ্য দেয়। তো যাই হোক, সেটা আমরা নাউন ফ্রেজে বিস্তারিত বলবো। তাহলে গুড কমিউনিকেশন স্কিলস এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। আবার উপরে আমরা যেটা যে প্রিটি গার্ল উইথ দ্য রেড হেয়ার অ্যাট আওয়ার ক্যাম্পাস, এই পুরোটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এখানে হেড ওয়ার্ডটা হচ্ছে গার্ল আর এ হচ্ছে ডিটারমিনার্স, পিটা হচ্ছে প্রিটি অ্যাডজেক্টিভ, অর্থাৎ হেড ওয়ার্ডের আগে যে অংশটুকু আছে প্রিটি, এটুকু হচ্ছে প্রি মডিফায়ার, আর উইথ দ্য রেড হেয়ার অফ অ্যাট আওয়ার ক্যাম্পাস এটা পোস্ট মডিফায়ার। এখানে পোস্ট মডিফায়ার হিসেবে দুটো প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করা হয়েছে। উইথ হচ্ছে প্রিপোজিশন, দ্য রেড হেয়ার হচ্ছে নাউন ফ্রেজ। তো প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ ইকুয়ালস দ্য প্রিপোজিশনাল ফ্রেজ। তো আমরা এখানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করেছি গার্ল সম্পর্কে আরও অ্যাডিশনাল ইনফরমেশন যুক্ত করার জন্য। আর অ্যাট আওয়ার ক্যাম্পাস এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা অ্যাডভার্বিয়ালস এখানে কাজ করছে। তো এভাবে এ প্রিটি গার্ল উইথ দ্য রেড হেয়ার অ্যাট আওয়ার ক্যাম্পাস, প্রি মডিফায়ার প্লাস হেড ওয়ার্ড প্লাস পোস্ট মডিফায়ার, এভাবে একটা নাউন ফ্রেজকে সম্প্রসারণ করা হয়েছে। এখানে এই পুরো নাউন ফ্রেজটা অবজেক্ট হিসেবে কাজ করছে, অর্থাৎ এটার ফর্ম হচ্ছে ইটস এ নাউন ফ্রেজ, এটার ফাংশন হচ্ছে ইটস অ্যান অবজেক্ট। কিসের অবজেক্ট? রিমেম্বার ভার্বের অবজেক্ট। আবার দেখুন ডক্টরস, এটা সাবজেক্ট, এই নাউন ফ্রেজটা হচ্ছে সাবজেক্ট। আবার ডোন্ট অলওয়েজ হ্যাভ গুড কমিউনিকেশন স্কিল, এটা অবজেক্ট। তৃতীয় নাম্বার বাক্যে আসি। শি টার্নস এ ডিডলি শেড অফ হোয়াইট হোয়েন শি হেয়ার দ্য নিউজ, অর্থাৎ যখন সে খবরটা শুনলো তখন সে হচ্ছে তার মুখ মানে ফ্যাকাশে হয়ে গেল, মানে সাদা হয়ে গেল, মানে ডিডলি শেড হয়ে গেল, তার মুখে একটা ডিডলি শেড অফ হোয়াইট মানে সাদা রং ধারণ করলো। তাহলে এখানে ডিডলি শেড অফ হোয়াইট এই পুরো অংশটা এখানে এটা একটা কমপ্লিমেন্ট। এটা একটা নাউন কমপ্লিমেন্ট, অর্থাৎ শি সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। আমি একটু সহজ করে বলি, এখানে অক্সফোর্ড ডিকশনারি থেকে বাক্যটা নেওয়া হয়েছে। বাক্যটা অনেক রিয়েল ইংলিশ, যার কারণে আপনাদের কাছে হতে পারে, একটু কঠিন হতে পারে। আমি সিম্পলি বলি, যেমন আই অ্যাম এ টিচার, আই অ্যাম অ্যান ইংলিশ টিচার। হ্যাঁ, শি ইজ এ ফার্মার, শি ইজ এ ভিলেজ ফার্মার। হ্যাঁ, শি ইজ এ ডক্টর, শি ইজ এ ভিলেজ ডক্টর। এই যে ইজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিকাম, তারপর মাই সিস্টার বিকামস a nurse. My sister becomes a competent nurse. My sister becomes a কি বলবো যে প্রফেশনাল নার্স। তাহলে এই যে প্রফেশনাল নার্স, এ কম্পিটেন্ট নার্স, এগুলো কি? এগুলো হচ্ছে মাই সিস্টার সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, যেটা আমরা এম, ইজ, আর, বি ভার্ভ অথবা যে কোনো লিঙ্কিং ভার্ভ দিয়ে মানে যুক্ত হয়েছে। তাহলে এইটা হলো মানে কমপ্লিমেন্ট, অর্থাৎ কমপ্লিমেন্ট একটা নাউন ফ্রেজ যেটা সাবজেক্ট সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেয়। ঠিক আছে, যেমন আমরা ইতিপূর্বে আমরা বলেছিলাম যে বাংলাদেশ ইজ এ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। তাহলে ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইকুয়ালস বাংলাদেশ,
অর্থাৎ এ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি গিভস এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট বাংলাদেশ। আবার বলেছিলাম যে বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, তাহলে এই যে এ ডেভেলপিং কান্ট্রি গিভস এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট বাংলাদেশ, সো এটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ কমপ্লিমেন্ট হচ্ছে সেই সকল নাউন ফ্রেজ অথবা অ্যাজেক্টিভ ফ্রেজ যেগুলোর মতো সাবজেক্ট সম্পর্কে অথবা অবজেক্ট সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে থাকে, ঠিক আছে, মানে অতিরিক্ত তথ্য দেয়। কমপ্লিমেন্ট হতে পারে নাউন ফ্রেজ, হতে পারে অ্যাজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে, হতে পারে এটা অ্যাডভার্বিয়াল, মানে হতে পারে নাউন ফ্রেজ অথবা অ্যাজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়ালসও হতে পারে। যেমন আই অ্যাম ইন এ ক্লাসরুম, তাহলে আই অ্যাম ইন এ ক্লাসরুম এটা একটা মানে কমপ্লিমেন্ট, কিন্তু এটা দ্বারা আসলে সাবজেক্টের লোকেশন বোঝায়, এটা কোনো সাবজেক্ট সম্পর্কে মানে কি বলবো যে সাবজেক্টের গুণাবলী বোঝায় না, এটা সাবজেক্টের লোকেশন বোঝায়, এটাও আছে, এটা এক ধরনের কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট সাধারণত নাউন ফ্রেজ হতে পারে, অ্যাজেক্টিভ হতে পারে অথবা অ্যাডভার্বিয়ালস হতে পারে। এই তিন ধরনের কমপ্লিমেন্ট ইংরেজি ভাষায় সাধারণত প্রচলিত আছে। তো যা হোক, এই তিন ধরনের নাউন ফ্রেজকেই লিঙ্কিং ভার্ব যুক্ত করে, অর্থাৎ যখনই আমরা এই কমপ্লিমেন্ট দেখব, কমপ্লিমেন্টের সাথে লিঙ্কিং ভার্বের একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ নাউন কিন্তু অবজেক্টও হচ্ছে, আবার নাউন কমপ্লিমেন্টও হচ্ছে, ঠিক আছে। কখন সেটা অবজেক্ট এবং কখন সেটা কমপ্লিমেন্ট, এটা বুঝতে হবে এভাবে যে যদি সেখানে একটা ট্রানজিটিভ ভার্ব থাকে তাহলে সেটা অবজেক্ট, আর সেখানে যদি লিঙ্কিং ভার্ব থাকে তাহলে সেটা কমপ্লিমেন্ট। আমরা ইতিপূর্বে ক্লাসে লিঙ্কিং ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে কথা বলেছিলাম। তো যা হোক, আমি আরও বিস্তারিত যখন আমি প্রত্যেকটা ফ্রেজ নিয়ে আলোচনা করব, বিস্তারিত প্রচুর হচ্ছে ইনফরমেশন দেবো, সেখানে আপনারা এগুলো পেয়ে যাবেন। তো যা হোক, আজকে জাস্ট একটা ধারণা দিচ্ছি, একটু লক্ষ্য করুন। তারপরে হি ইজ অন হলিডে দিস উইক, এই যে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, মানে এই যে এটা একটা কমপ্লিমেন্ট, কিন্তু এটা অ্যাডভার্বিয়াল, ঠিক আছে, অ্যাডভার্বিয়াল হিসেবে এখানে কাজ করছে, এটা ফাংশন হচ্ছে অ্যাডভার্বিয়াল, ইটস অ্যান কমপ্লিমেন্ট। এবার আসি অ্যাডজেক্টিভ ফ্রেজ, দে ওয়ার ভেরি কিউরিয়াস অ্যাবাউট গোস্ট, অ্যান্ড গোস্ট সম্পর্কে তারা খুবই কিউরিয়াস ছিল। তো এখানে ওয়ার্ডটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, মানে লিঙ্কিং ভার্ব হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার হয় বি ভার্ব, অর্থাৎ বি ভার্বের যে 8টি ফর্ম আছে, বেস ফর্ম হচ্ছে বি, প্রেজেন্ট ফর্ম অ্যাম ইজ আর, পাস্ট ফর্ম ওয়াজ আর, কন্টিনিউয়াস ফর্ম বিং, পাস্ট পার্টিসিপল ফর্ম বিং, এগুলো। এছাড়া বিকাম, গো, টার্ন, অ্যাপিয়ার, সিমস, এই ভার্বগুলো বি ভার্ব হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়। তো এই ভার্বগুলো মূলত কী করে, মূলত সাবজেক্ট সম্পর্কে অথবা অবজেক্ট সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে থাকে, ঠিক আছে। যেমন দে ওয়ার ভেরি কিউরিয়াস অ্যাবাউট গোস্ট, এখানে কোনো নাউন আছে, গোস্ট। এখানে অ্যাজেক্টিভ হচ্ছে অ্যাবাউট, হ্যাঁ। তো এখানে কিউরিয়াস হচ্ছে এমন একটা অ্যাজেক্টিভ যে অ্যাজেক্টিভটার পরে অ্যাবাউট সামথিং হয়, অর্থাৎ এই ধরনের কিছু অ্যাজেক্টিভ আছে যেগুলো স্পেসিফিক প্রিপোজিশন গ্রহণ করে। তো যেহেতু এই ফ্রেজের কিওয়ার্ড হচ্ছে মানে অ্যাজেক্টিভ, যার কারণে সেই ধরনের অ্যাজেক্টিভের তালিকা আমরা দিব, যে কিছু অ্যাজেক্টিভ আছে যেগুলো অ্যাড গ্রহণ করে, টু গ্রহণ করে, মানে অ্যাবাউট গ্রহণ করে, অর্থাৎ এগুলো স্পেসিফিক অ্যাজেক্টিভ, যে অ্যাজেক্টিভগুলো সাধারণত স্পেসিফিক প্রিপোজিশন বা নির্দিষ্ট কিছু প্রিপোজিশন গ্রহণ করে অর্থ প্রদান করে। আর এর আগে অ্যাডভার্ব থাকতে পারে, এরপরে প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে পারে, এগুলো হচ্ছে কিওয়ার্ড। অর্থাৎ অ্যাজেক্টিভ ফ্রেজেরও আপনার হেডওয়ার্ড হচ্ছে অ্যাজেক্টিভ হবে, পোস্ট পি মডিফায়ার হিসেবে অ্যাডভার্ব থাকতে পারে, আর পোস্ট মডিফায়ার হিসেবে থাকবে প্রিপোজিশনাল ফ্রেজ অথবা অন্য কিছু থাকবে। তো যাই হোক, আমরা অ্যাজেক্টিভ ফ্রেজে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং আমরা দেখাবো। এরপর আমরা আসি যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং অ্যাজেক্টিভ ফ্রেজ অনেকটা সিমিলার। এখানে অ্যাজেক্টিভ ফ্রেজে যেমনটা কিওয়ার্ড ছিল অ্যাজেক্টিভ, আর অ্যাডভার্বিয়ালের কিওয়ার্ড হবে অ্যাডভার্ব। যেমন আই স্পোক টু হিম ভেরি অফটেন, এখানে অফটেন এটা হচ্ছে কিওয়ার্ড, ভেরিটা অ্যাডভার্ব, অর্থাৎ একটা অ্যাডভার্ব অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, এভাবে একটা অ্যাডভার্ব ফ্রেজ গঠন হয়। তো আমরা অ্যাডভার্ব ফ্রেজ সম্পর্কে আমরা দেখাবো কীভাবে আপনি সুন্দর সুন্দর অ্যাডভার্ব ফ্রেজ গঠন করতে পারেন, আপনার বাক্য অনেক বেশি অলংকারিত হবে এবং অনেক বেশি সুন্দর হবে। আই মেট হার ফর এ লাঞ্চ, আমরা উপরের যে এক্সাম্পলগুলো দিয়েছিলাম সেখানে কিন্তু আমরা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করেছি। আসলে প্রিপোজিশনাল ফ্রেজ সেরকম কিছু নয়, প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ। তো প্রিপোজিশনের সাথে যখন একটা নাউন ফ্রেজ যুক্ত হবে তখন সেটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যাবে। তো প্রিপোজিশনাল ফ্রেজের বহুমুখী ব্যবহার রয়েছে, এটা সাবজেক্ট হতে পারে, হ্যাঁ, এটা কমপ্লিমেন্ট হতে পারে, এটা অ্যাডভার্বিয়ালস হতে পারে, এর বিভিন্ন রূপ রয়েছে। তো আমরা প্রিপোজিশনাল ফ্রেজে সেই রূপগুলো সম্পর্কে বিস্তারিত জানব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এই যে মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইংরেজি ভাষায় এই 5 প্রকার ফ্রেজের বাহিরে কোনো সেন্টেন্সের কোনো এলিমেন্টস হবে না। অর্থাৎ আপনি যখন একটা বাক্য গঠন করবেন তখন এই 5টা
ফ্রেজ ব্যবহার করে আপনাকে বাক্য গঠন করতে হবে। এবং এই ফ্রেজগুলো সাধারণত সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়ালস এই হিসেবে কাজ করবে। অর্থাৎ তাদের ফাংশন হতে পারে সাবজেক্ট, হতে পারে অবজেক্ট, হতে পারে কমপ্লিমেন্ট, এগুলো এর ভিতরে সীমাবদ্ধ থাকবে। এর বাইরে কোনো ফাংশন নেই, এর বাইরে কোনো ফর্মসও নেই। সাধারণত আপনি 99.9% ক্ষেত্রে এই ধরনের ফ্রেজগুলো আপনি দেখতে পাবেন। তো আমরা যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ, ফ্রেজ গঠন করা ছাড়া আপনি কখনোই বাক্য গঠন করতে পারবেন না। বিধায় আমাদের হয়তো বা পারবেন, কিন্তু আপনি বুঝবেন না যে আপনার ভুলটা কোথায় হচ্ছে। কিন্তু আপনি যদি ফ্রেজ গঠন করা শেখেন তাহলে আপনি নিজের ভুল ধরতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন যে মানে আপনি রাইট ওয়েতে আছেন কিনা, এই আর কি। তো এটা অনেক দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। আপনি রাতারাতি ফ্রেজ শিখে ফেলবেন এমনটা হবে না, যেহেতু এই গ্রামারটা নতুন একটা মানে কনসেপ্ট, যেহেতু ছোটোবেলা থেকে এই ধরনের গ্রামার শেখেন নাই। সো আপনাকে একটু কষ্ট করে মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখতে হবে এবং আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর আরেকটা বিষয় বলে রাখি যে এখানে কোনো কিছু মুখস্থ বিদ্যা নাই। আমি যা দেখাবো সব কিছু একবার রিয়াল ইংলিশ থেকে দেখাবো। সব কিছু একদম কি বলবো যে মানে সরাসরি বিভিন্ন ইংরেজি ভাষায় লেখা যারা রাইটার, ইংরেজি ভাষার মানে যারা রাইটার তাদের বিভিন্ন রাইটিংস থেকে দিব, যাতে মানে আপনার রিয়াল ইংলিশটা শেখার যে মানে ন্যাচারাল যে ইংলিশটা সেটা আপনি শিখতে পারবেন। এখানে আমি বানিয়ে কোনো কিছু বলবো না এবং নিজে থেকেও কোনো এক্সাম্পল আমি দিব না। যতগুলো এক্সাম্পল দিব সবগুলোই আমি বিভিন্ন মানে ইংরেজি ভাষাভাষী মানুষদের রাইটিংস থেকে অথবা স্পিকিং শিখে আমি দিব, যাতে করে আপনারা মানে ন্যাচারাল ওয়েতে শিখতে পারেন। এখানে কোনো কিছু মুখস্থ করতে হবে না, শুধু আপনাদের দেখতে হবে আমি কি করি এবং কিভাবে করি, আর আপনাদের সেভাবে করার চেষ্টা করতে হবে, এইটুকুই। তো যা হোক, সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসের অপেক্ষায়। আমাদের পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় নাউন ফ্রেজ হতে পারে বা ভার্ব ফ্রেজও হতে পারে, আমি ঠিক বলতে পারছি না। আমি দেখব যে আসলে কোনটা নিয়ে কথা বলা যায় প্রথমে। তো সম্ভবত আমি ভার্ব ফ্রেজ নিয়ে হয়তো শুরুতে একটু আলোচনা করব, কারণ ভার্ব ফ্রেজটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা যদি বুঝতে পারেন তাহলে নাউন ফ্রেজ টুকিটাকি জানলেই আপনি সরাসরি বাক্য গঠন করতে পারবেন। তো যা হোক, আমি আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমরা যে ফ্রেজগুলো দেখলাম এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নাউন ফ্রেজ এবং ভার্ব ফ্রেজ। কারণ একটা সিম্পল সেন্টেন্সে অবশ্যই একটা নাউন ফ্রেজ এবং একটা ভার্ব ফ্রেজ থাকবে অন্তত। হ্যাঁ, অ্যাডজেক্টিভ ফ্রেজও থাকতে পারে, মানে নাউন ফ্রেজের পরিবর্তে আপনি অ্যাডজেক্টিভ ফ্রেজও পেতে পারেন, বাট নাউন ফ্রেজ বাধ্যতামূলক থাকবে। অর্থাৎ নাউন ফ্রেজ অথবা ভার্ব ফ্রেজ মিলেই মূলত একটা বাক্য গঠন হয়। আর ইম্পারেটিভ সেন্টেন্সে নাউন ফ্রেজটা আমরা উজ্জ্ব রাখি, ভার্ব দিয়ে শুধুমাত্র গঠন করা যায়। তো যা হোক, আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তো আজকে আমরা যেটা দেখলাম যে কোনো বাক্যই এই 5 প্রকার ফ্রেজের বাইরে গঠিত হয় না, বিধায় এই 5 প্রকার ফ্রেজ গঠন করা আমাদের শিখতেই হবে। আর তারা ফাংশন করে সাবজেক্ট হিসেবে, ভার্ব হিসেবে, অবজেক্ট হিসেবে, অথবা কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়ালস হিসেবে। এবং এই সাবজেক্ট কিভাবে শনাক্ত করা যায়, কিভাবে অবজেক্ট শনাক্ত করা যায়, কমপ্লিমেন্ট কিভাবে আমরা শনাক্ত করতে পারি, সেগুলো আমরা ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখাবো। সবাই ভালো থাকবেন, আশা করি পরবর্তী ক্লাসে সবাইকে আমন্ত্রিত। আল্লাহ হাফেজ।